এই হলো কৃষ্ণনগর। এখানে দীপক নামে এক ব্যক্তি তার পরিবারের সাথে থাকতো। দীপক পুতুল বিক্রি করে কোনো মতে তার সংসার চালাতো। পুতুল নিয়ে যান পুতুল। এই যে দাদারা দিদিরা বাচ্চাদের জন্য পুতুল নিয়ে যান। এই যে দাদা, পুতুল নিয়ে যান। দেখুন আমার কাছে কত সুন্দর সুন্দর পুতুল আছে। তা দেখি তোমার কাছে কি কি পুতুল আছে। না, তোমার পুতুলগুলো আমার তেমন পছন্দ হচ্ছে না। তোমার কাছে কোনো নতুন ধরনের পুতুল নেই? কি বলছেন? এগুলো তো নতুন পুতুল, আমি কালকেই কিনে নিয়ে আসলাম। এত সুন্দর সুন্দর পুতুল, তাও বলছেন আপনাদের পছন্দ হচ্ছে না? আপনারা একবার নিয়েই দেখুন, বাচ্চারা খুবই খুশি হবে। পুতুলগুলো তেমন একটা ভালো না, কেমন যেন পুরনো পুরনো দেখাচ্ছে। আচ্ছা, আমি এখন চলি, কাল আবার আসবো। তুমি কিছু নতুন ধরনের পুতুল নিয়ে এসো, যদি পছন্দ হয় তাহলে নিয়ে যাব। এইভাবেই সকাল থেকে বিকেল হয়ে গেল, কিন্তু দীপক একটাও পুতুল বিক্রি করতে পারলো না। তাই সে হতাশ হয়ে বাড়িতে ফিরে আসলো। জানো তো গিন্নি, আজ সারাটা দিন কেটে গেল, একটা পুতুলও বিক্রি করতে পারলাম না। আরে, তুমি এত মন খারাপ করছো কেন? ব্যবসার মধ্যে তো এমন হয়েই থাকে। আজ হয়নি তাতে কি হয়েছে, কাল অবশ্যই হবে। তুমি এত ভেঙে পড়ো না। এইভাবেই তারা নিজেদের মধ্যে কথা বলতে লাগলো। পরের দিন সকালে দীপক আবার প্রতিদিনের মতো পুতুল নিয়ে বাজারে চলে গেল বিক্রি করার জন্য। পুতুল নিয়ে যান পুতুল। এই যে দাদা ভাইরা, আসুন আসুন, ভালো ভালো পুতুল আছে, নিয়ে যান। আজও সারাটা দিন কেটে গেল, একটা পুতুলও বিক্রি করতে পারলাম না। এইভাবে যদি চলতে থাকে তাহলে সংসারটা কি করে চালাবো? না, এখন এইভাবে বসে থেকে লাভ নেই। আজ মনে হচ্ছে একটা পুতুলও বিক্রি হবে না। যাই, বাড়ির দিকে রওনা দিই। সারাদিন বসে থেকেও দীপক একটাও পুতুল বিক্রি করতে পারলো না। তাই সে বাড়ির দিকে যেতে লাগলো। প্রতিদিন এত নতুন নতুন পুতুল নিয়ে আসি, তবুও একটা পুতুলও বিক্রি হচ্ছে না। এইভাবে আর নয়, আমাকে এবার নতুন কিছু ভাবতে হবে। কিছুক্ষণ পর দীপক বাড়িতে ফিরে আসলো। কি গো, তুমি যে এত তাড়াতাড়ি ফিরে আসলে আজ? আজ তো রবিবার, তোমার বেচা কিনা কেমন হলো? কি করব বলো, আজও সারা দিন কেটে গেল, একটা পুতুলও বিক্রি করতে পারলাম না। হ্যাঁ গো, এবার তো আমারও খুবই চিন্তা হচ্ছে। এইভাবেই যদি চলতে থাকে তাহলে আমাদের সংসারটা কি করে চলবে? এবার তুমি কিছু একটা করো। কিছুদিন আগে আমি আমার একটা বন্ধুর বাড়ি গিয়েছিলাম। সে ঠাকুরের মূর্তি তৈরি করে। গিয়ে দেখলাম সে কত ঠাকুরের মূর্তি তৈরি করে রেখেছে। ছোট থেকে বড় সব মূর্তিই প্রায় তার কাছে রয়েছে। তাই আমি ভাবছি, ঠাকুরের মূর্তির বদলে যদি ছোট ছোট পুতুল তৈরি করি তাহলে কেমন হয় বলো? হ্যাঁ, এটা তো বেশ ভালো হবে। কিন্তু তোমার কাছে এতগুলো পুতুল থাকা সত্ত্বেও তুমি আবার পুতুল বানাবে? আর দেরি না করে চলো আমরা এখন থেকেই পুতুল বানানো শুরু করে দিই। পুতুলগুলো শুকিয়ে আবার রঙও তো করতে হবে, অনেক কাজ আছে। চলো দুজন মিলে তাড়াতাড়ি কাজগুলো সেরে ফেলি। এইভাবেই দীপক ও তার স্ত্রী পুতুল তৈরির জন্য প্রস্তুতি নিতে লাগলো। পরের দিন সকালের মধ্যে তারা দুজন মিলে বেশ কয়েকটা পুতুল তৈরি করে ফেললো এবং দীপক সেই পুতুলগুলি নিয়ে বাজারে বিক্রি করার জন্য বেরিয়ে পড়ল। পুতুল নিয়ে যান পুতুল। এই যে দাদারা দিদিরা, পুতুল নিয়ে যান। মাটির পুতুল, এই পুতুল আর কোথাও পাবেন না, এদিকে আসুন। সেই সময় এক ব্যবসায়ী তার দোকানের পাশ দিয়ে যাচ্ছিলেন। দীপকের এই ডাক শুনে সেই ব্যবসায়ী তার কাছে এলেন। আরে বাহ, তোমার এই পুতুলগুলো তো খুব সুন্দর। তুমি এই পুতুলগুলো কোথা থেকে কিনে আনো? না না দাদা, আমি এই পুতুলগুলো নিজের হাতে বানিয়েছি। কি বলছো তুমি? এই পুতুলগুলো তুমি তোমার নিজের হাতে বানিয়েছো? এই পুতুলগুলো আমার খুব পছন্দ হয়েছে।
এই সবকটা পুতুল আমি কিনতে চাই, বিক্রি করবে তুমি আমার কাছে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আমি তো এই পুতুল বিক্রি করার জন্য এনেছি। আমার কাছে তো এখন কোনো টাকা নেই। তুমি একটা কাজ করো, তুমি কাল বিকেল 4টের সময় আমার সাথে দেখা করো। এই নাও আমার ঠিকানা। এই বলে সেই ব্যবসায়ী সেখান থেকে চলে গেল এবং কিছুক্ষণ পর দীপকও বাড়িতে ফিরে আসলো। কি গো, আজ যে এত দেরি হলো তোমার আসতে? গিন্নি, জানো আজ কি হয়েছে? কেন, কি আবার হয়েছে? আজ একটা লোক আমার দোকানে এসেছিল। দেখে মনে হচ্ছিল একজন বড়সড় ব্যবসায়ী। তার নাকি আমার পুতুলগুলো খুবই পছন্দ হয়েছে। সে আমার এই পুতুলগুলো কিনতে চায়। কাল একবার তার সাথে দেখা করতে বলেছে, আর তার ঠিকানাও দিয়ে গেছে। বাহ, এটা তো খুব ভালো কথা। তাহলে তুমি কাল একবার সেই ব্যক্তির সাথে দেখা করতে চলে যেও, দেখো উনি কি বলে। পরের দিন বিকালে দীপক ঠিকানা অনুযায়ী সেই ব্যবসায়ীর কাছে পৌঁছে গেল। আরে কেমন আছেন? আপনার কথাই ভাবছিলাম। যে কটা পুতুল আপনি নিয়ে এসেছেন সে কটা রেখে যান, আর আমি আপনাকে একটা প্রস্তাব দিতে চাই। আপনি যতগুলো পুতুল প্রতি মাসে গড়াবেন সব কটা পুতুল আপনি আমার কাছে দিয়ে যান। আপনি যেরকম দামে বিক্রি করছেন সেই দামেই আমি কিনতে চাই। তা কি ভাবছেন, প্রতি মাসে কি আমাকে সব পুতুল দেবেন? আমার কিন্তু 1000 পুতুল লাগবে প্রতি মাসে। হ্যাঁ দাদা, অবশ্যই। তাহলে এই নিন অগ্রিম 2000 টাকা। বাকি টাকা আপনি পুতুল নিয়ে আসলেই পাবেন। দীপক সেই ব্যবসায়ীর কাছ থেকে অনেক পুতুলের অর্ডার পেল, পাশাপাশি সে তার দোকানও চালাতে লাগলো। আসুন আসুন, পুতুল নিয়ে যান। এ একেবারে নতুন পুতুল, আমার হাতে তৈরি মাটির পুতুল। এ পুতুল সারা কৃষ্ণনগর জুড়ে আর কোথাও পাবেন না। আরে দীপক দা, তোমার কাছে এমন সুন্দর পুতুল আগে কখনো দেখিনি তো। কোথা থেকে এনেছো এই পুতুলগুলো? এই পুতুল আমি নিজেই বানিয়েছি। সারা কৃষ্ণনগর জুড়ে এই পুতুল তুমি আর কোথাও পাবে না। এ হলো আমার হাতে তৈরি কৃষ্ণনগরের মাটির পুতুল। বাহ, তোমার মাথায় তো খুব বুদ্ধি। মাটি দিয়ে এত সুন্দর পুতুল তৈরি করা যায়, এইটা তো আমরা কখনো ভেবে দেখিনি। আচ্ছা দাদা, তুমি আমাকে একটা পুতুল দিয়ে দাও। এইভাবেই সারা কৃষ্ণনগর জুড়ে দীপকের মাটির পুতুলের সুনাম ছড়িয়ে পড়ল। দেশ বিদেশ থেকে অনেক বড় বড় ব্যবসায়ীরা তার কাছ থেকে পুতুল কিনতে লাগলো। ধীরে ধীরে দীপক একজন পুতুল ব্যবসায়ী হয়ে উঠল।